চিত্রাঙ্গনা পর্ব ৩৬। চিত্রার সামনে বজ্র বসে আছে। সে একেবারে নীরব। চিত্রাও চুপচাপ, কিছু বলছে না। ইদানিং চিত্রার রক্তচাপ ঠিকঠাক থাকছে না। এ নিয়ে ফারাজ অনেক চিন্তিত। তাই আবারও বজ্রকে ডাকা হয়েছে তার প্রেশার মাপতে। বজ্র রুমে আসার পরই কাচের বাটিতে রাখা স্ট্রবেরিগুলোর দিকে তার নজর যায়। সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, এমা এসব কি? ফারাজ সঙ্গে সঙ্গে জবাব দেয়, তোমার নাকের ঘি, খাইবানি? বজ্রের এহেন কথায় নাক মুখ কুচকে যায়। কথা না বাড়িয়ে সে চিৎচার প্রেশার মাপায় মন দেয়। ফারাজ একেবারে বজ্র গা ঘেঁষে বসে আছে, যেন সে নিজেই ডাক্তার। বারবার নির্দেশ দিচ্ছে, এইভাবে কর, না না ওইভাবে কর। বজ্র বিরক্ত হলেও মুখে কিছু বলছে না। আরে বজ্রপাত, এতক্ষণ লাগে প্রেশার মাপতে? ফারাজের প্রশ্নে বজ্র মাথা তুলে তাকায়। ভাই, গায়ের উপর থেকে একটু সরবি? আগে আমাকে কাজটা করতে দে। কর, তবে সাবধানে, বেশি ছোঁয়াছুঁই করিস না, কখন আবার কোন ভাইরাস ছড়ায়। বজ্র ধৈর্য ধরে চিত্রের প্রেশার মাপে। রিপোর্ট ঠিক আছে, তবে খাবার দাবারে একটু নজর দিতে হবে। সে চিত্রের দিকে তাকিয়ে বলে, ভাবির দুধ ডিম বেশি খাওয়া দরকার, শরীরটা একটু দুর্বল। ফারাজ এক মুহূর্ত চুপ থাকতে পারে না। ওকে ওকে, তোর কাজ শেষ, শেষ হলে এবার রাস্তা মাপ। বজ্র অবাক হয়ে তার দিকে তাকায়। চিত্রার লজ্জায় মাথা নিচু করে। এমন করে কেউ কারোর সঙ্গে কথা বলে? এ লোককে কি কোনো নিয়মই ঠিক করতে পারবে না? আদৌ কি সম্ভব? ভাইয়া, আপনি কিছু মনে করবেন না, চিত্রা ধীরে ধীরে বলে। আপনি জানেন তো উনি একটু এমনই। বজ্রের মুখে মৃদু এক হাসি খেলে যায়। কিছু বলার জন্য মুখ খুলতেই ফারাজ তির্যক চোখে তাকায়। দাঁত কেলানো বন্ধ কর ভাই, ৩২টা দাঁত একার তো তোর না। বজ্রের মুখ মুহূর্তে গম্ভীর হয়ে যায়। ফারাজ এবার চিত্রের দিকে ঘুরে তাকায়। বউ শোনো, এই বজ্রকে ভাই ডাকো, তুমি কোন নাক কেলে? আজ থেকে ওকে চাচা ডাকবা। একটু থেমে আবার বলে, না না, চাচাও না, আজকাল চাচাদের সঙ্গ মোহব্বত হয়। তুমি বজ্রকে আব্বা ডাকবে। দুনিয়ার সব পুরুষকে আব্বার চোখে দেখবে। চিত্রে বিস্মৃত ও বিরক্ত। কেন? এই নিয়ম শুধু আমার জন্যই কেন? আপনি ফারাজ বাচ্চাদের মতো কথা বলছেন। ফারাজ গম্ভীর হয়ে বলে, আমার চোখে সব নারী হলো মায়ের মতো, শুধু তুমি বউয়ের মতো, তাই তোমাকেও হতে হবে আমার মতো। আমাদের চোখে পৃথিবীর সব নারী পুরুষ আমাদের বাচ্চার মতো। বজ্র একটা কথাও না বলে উঠে দাঁড়ায়। এখানে বসে অপমান সহ্য করার ইচ্ছে নেই তার। সে চলে যেতে উদ্যত হলে চিত্তে তাকে থামাতে যায়। তখনই ফারাজ তার হাত চেপে ধরে। শালায়, তোমার হাত ধরে প্রেশার মাপছে, জানো এই দৃশ্য যে আমি কলিজা হাতে নিয়ে দেখছি। চিত্তে ধৈর্য ফুরায়। তো কি, সে আমার ঠ্যাং ধরে প্রেশার মাপবে? এই বউ, ধরাধরির কথা বাদ দাও, কেমন যেন শুনতে লাগে। চলো ওয়াশরুমে, তোমার হাত ধুয়ে দিই। আবার আবার কি হয়েছে? হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু সব দিয়ে ঘষে পরিষ্কার করবো তোমার হাতটা। ওই বজ্রপাতের নোংরা তোমার হাতের স্পর্শে তোমার গায়ে লেগেছে। ইচ্ছে তো করছে হাতটাই কেটে ফেলি। চেঁচে এবার ঠান্ডা কণ্ঠে বলে, আপনার মুসলমানের সময়ও কি মানুষ কত গুরুত্বপূর্ণ জায়গায় কতবার স্পর্শ করেছে? আমারও তো সেই সব ভাবে কাটাকাটি করতে মন চায়। কই, তবুও তো মুখ খুলিনি। ফারাজ থতমত খায়, হকচকে বলে, যা বউ। আস্তাগফিরুল্লাহ। আয়েশা লজ্জায় অব্রর দিকে তাকাতে পারছে না। একদিকে ভুল বুঝে বুঝি, অন্যদিকে অসতর্কতায় সোজা গিয়ে পড়েছে অব্রর গায়ে। পরিস্থিতি এমনই বিব্রতকর যে চোখ তুলে তাকানোই মুশকিল। ল্যাপটপের মধ্যে যে ভিডিও দেখছিল লোকটা, তাতে মেয়ের গলা শুনে আয়েশা না হয় একটু ভুলই ভেবেছিল। বেশি কিছু তো আর নয়, কিন্তু যা ভাবায় তা হলো অব্র কেন এত স্বাভাবিক, এত মৃদুভাবে কথা বলছে। সে তো চাইলেই রাগ দেখাতে পারতো তার গায়ের উপর পড়ার জন্য। নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। ডাল মে কুচ কালা হ্যায়। বিষয়টা পাল্টাতে আয়েশা হঠাৎ জিজ্ঞেস করলো, এই বাড়িতে কোনো কাজের লোক নেই কেন? মানে ওই বাড়িতে তো অনেকেই ছিল, রান্না বান্না আর গৃহস্থালির কাজে সাহায্য করত। অব্র কাজ ঝাঁকিয়ে বলল, ফারাজ ভাই এই বাড়িতে বাইরের লোক অ্যালাউ করে না। তোমাকে যে গাড়িতে করে এখানে আনা হয়েছে সেটাই তোমার সাত কপাল, কিন্তু কপাল তো আমার একটাই। আয়েশা মুচকি হেসে জিজ্ঞেস করলো, তোমার বাড়িতে পরিবারে কে কে আছে? এই প্রশ্ন অব্র থমকে গেল। একটু চিন্তা করে গলার স্বর নিচু করে বলল, পরিবার? সেটা আবার কেমন জিনিস? একটা অন্যমনস্ক হাসি ঝরল তার ঠোঁটের কোণে। আয়েশা অব্র সেই হাসির দিকে তাকায়। মনে মনে শুধায়, কে বলেছে শুধু নারীর সৌন্দর্য অপূর্ব? কখনো কখনো পুরুষের এক চিলতে হাসিও বিস্ময় ভরে দিতে পারে হৃদয়। হঠাৎ আয়েশা কপট রাগে বলল, আজ এত শান্ত ভালো মানুষ হয়ে গেছো যে, অথচ গতকাল সারা রাত আমি শুধু বদনা নিয়ে ছোটাছুটি করলাম। চাটনির মধ্যে কি কিছু মিশিয়েছিলে বলো তো?
অব্র হাসতে হাসতে জবাব দিল, কয় প্যাকেট খেয়েছিলে মনে আছে? আয়েশা গুনে গুনে বলল, 7 প্যাকেট। বেঁচে গেছো, এটাই অনেক। এমন খাই খাই মেয়ে আমি জীবনও দেখি নাই। অব্র নাটকীয় ভাবে চোখ বড় বড় করলো। খোটা দিও না চান্দু। আয়েশা মুখ ফুলিয়ে বলল, ওয়েট গোয়ালি, এই এত শুদ্ধ বাংলায় কথা বলছো কিভাবে? মুখে কি ঘিচিনি লাগিয়েছো নাকি? অব্র এক পা সামনে এগোতে আয়েশা সতর্ক হয়ে 2 পা পিছিয়ে গেল। তবু কিছু বলার আগে অব্রার ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে না তাকিয়ে সে ফোন হাতে নিয়ে উঠে দাঁড়ালো। আয়েশা তার পেছন তাকিয়ে একটু দীর্ঘশ্বাস ফেলে নিজের মনকে বলল, এই শালার জ্বালায় আর একটুখানি ঝাঁকানাকা হইতে পারবো না মনে হয়। সব সময় মূর্খ বানাবার চেষ্টা করে শালা। এটার সঙ্গে ভালো করে কথা বললো কেমন করে? একবার তো গুয়ের শাক খাওয়াইছি, পরের বার এটারে জিনের শরবত খাওয়াইমো। বলে মুখ ভেঙচিয়ে কোমর দুলিয়ে জায়গা ছেড়ে উঠে চলে যায় আয়েশা। চিচ্চাকে নিজের কাছে এনে বসায় ফারাজ। ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, হাতে ব্যথা বলেই তো আজ চুলগুলো ঠিক করে আঁচড়াতে পারোনি, তাই না? চিচ্চা ধীরে মাথা নাড়ে, ফারাজ ওকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। কপালে একটা আলতো চুমু এঁকে ড্রেসিং টেবিল থেকে চিরুনি তুলে দেয়। আমি তো আছি বিবিজান, আমি থাকতে তোমার এত কষ্ট করার কি দরকার? চিচ্চার কোমর ছুঁই ছুঁই করে নামা ঘন কালো চুলে চিরুনি চালায় সে। চুলে জট বেঁধে গেলে সাবধানে খুলে দেয়। মাঝে মাঝে ব্যথার জায়গাগুলোতে ঠোঁট ছুঁয়ে দেয় ভালোবাসার পরশ। চিচা চোখ বন্ধ করে অনুভব করে সে মুহূর্তগুলো। কখনো ভাবেনি কোনো পুরুষ তার প্রতি এমন নিঃস্বার্থ যত্নশীল হতে পারে, এতটা ভালোবাসতে পারে। কজন পুরুষ আছে বউকে কাজ করতে দেয় না? এই তো দুপুরেও নিজ হাতে কি একটা যেন রান্না করে খাইয়ে দিয়েছে তাকে। এই লোকের রান্নার হাত ভালো। চুল আঁচড়ানো শেষ হলে ফারাজ তাকে আলতো করে নিজের বুকে জড়িয়ে ধরে। চিচা চোখ বুজে ফেলে। ফারাজের বুকটা চিরচেনা আশ্রয়। ওখানে মাথা রাখলেই যেন দুনিয়ার সব যন্ত্রণাগুলো দূরে সরে যায়, আর শান্তির ভারে ঘুম নেমে আসে চোখে। বিবিজান, ফারাজ নিচু স্বরে ডাকে। চিচা জবাব দেয় তার ঘুম জড়ানো কণ্ঠে। বাইরে যাব। কোনো কাজ আছে? চিচা ধীরে জানতে চায়। হ্যাঁ আছে। চিচার মুখটা একটু বিষণ্ণ হয়ে যায়। সে মুখ দেখে ফারাজ মুচকি হাসে। তোমাকেও নিয়ে যাব সঙ্গে করে, তৈরি হও, আমরা ঘুরতে যাচ্ছি। চিচা ফারাজের দিকে অবিশ্বাস ভরা চোখে তাকায়। খুশিতে মুখটা জলজল করে ওঠে। সত্যি? সে শিশুর মতো চমকে জিজ্ঞেস করে। না, মিথ্যে। চিচার মুখটা মুহূর্তেই শুকিয়ে যায়। অভিমানী চোখে তাকাতেই ফারাজ তার চিবুক ছুঁয়ে আলতো স্বরে বলে, আরে আবুলের নাতনি, 3 সত্যি। ভোরের আলো ফোটার কিছু আগে বাড়ি ফিরেছে রাজন আর জোহান। সারা রাত 2 ভাই কোথায় ছিল কেউ জানে না। সেই যে বেরিয়েছিল আর ফেরেনি। রাজন ফিরে ঠান্ডা পানিতে গোসল করে নেয়। তারপর কিছু না খেয়ে বিছানায় শুয়ে পড়ে। যেন ঘুম নয়, ঘুমের ছদ্মবেশে লুকিয়ে আছে কোনো গাঢ় ক্লান্তি। রাজনের আগেও 3 জন স্ত্রী ছিল, কেউ স্থায়ী হয়নি। 3 জনই নাকি মারা গেছে। কথাটা বাইরে যত সহজে বলা যায়, নদীর কাছে তা অস্বাভাবিক লাগে। বিশ্বাস করতে মন চায় না তার। সে জানে তার স্বামী মানুষ না। মাঝে মাঝে তার মনে হয় রাজন কোনো হিংস্র জানোয়ার, যে ঘর করছে কিন্তু সংসার বোঝে না। নদী নামাজ পড়ে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে। একটা সন্তান চায় সে, একটি পুত্র সন্তান, যাকে ঘিরে গড়ে উঠবে তার নিজের একটা ছোট্ট জগৎ। যদি সেই ছেলের সুবাদেই তার ভাগ্য খুলে যায়, তাহলে ক্ষতি কি? নদীও তো চায় তার স্বামী তাকে ভালোবাসুক, খুব করে ভালোবাসুক। না, অত্যাধিক কিছু নয়, কেবল একজন স্ত্রীর যতখানি ভালোবাসা প্রাপ্য সে কেবল সেইটুকুই চায়। কিন্তু সে জানে যদি ছেলে সন্তান না হয়, তাহলে হয়তো কখনো সেই ভালোবাসার জায়গাটুকু পাবে না। হয়তো চিরকাল একজন অযোগ্য রয়ে যাবে রাজনের চোখে, সমাজের চোখে, নিজের চোখে। বিকেল হয়ে গেছে। নদীর পেটে কিছু পড়েনি আজ। খেতে মন চায় না। রাজন এখনো ঘুমিয়ে। উঠতে পারে আবার নাও পারে। তবে সে উঠলেই বা কি? আজ তো তার বাড়িতে টাকা পাঠানোর কথা। হয়তো ঘুম থেকে উঠলে পাঠাবে। এসব ভেবে আর কি হবে? নদী জানে টাকার লেনদেন দিয়ে পাপের ঋণ মেটানো যায় না। পাপ কখনো মুছে যায় না, ওটা গায়ে রয়ে যায় একরাশ কলঙ্ক হয়ে। নুরিটার রাতে জ্বর এসেছিল, সারা রাত কেঁদেছে। দুপুরে একটু ঘুম এসেছে, অথচ সেই ঘুমের মধ্যেও যেন ব্যথা লুকিয়ে আছে। একটা নিষ্পাপ শিশুর নিঃশব্দ আরতি। রাজন কখনো তার দিকে ফিরেও তাকায়নি, কখনো বাবা হয়ে ওঠেনি সে। স্নেহ তো দূরের কথা, দায়িত্বের ছায়াটুকু সে মেলেনি নুরির ভাগ্যে। অথচ দেখো না,
ফারাজ আর রোশান ওরা নুরিকে নিয়ে পাগল। একটুখানি কাশি হলো অস্থির হয়ে পড়ে। নদীর বুকটা হু হু করে ওঠে। কপালটাই বুঝি পোড়া মেটার। এমন এক নিষ্পাপ শিশুর ঠাঁই হওয়া উচিত ছিল না রাজনের মতো হিংস্র এক পুরুষের ঘরে। ওর জায়গা হওয়া উচিত ছিল ফারাজের কোলে, সেই ঘরে যেখানে ভালোবাসা যেমন প্রবল তেমনি সুরক্ষাও নিশ্চিত। হ্যাঁ, ফারাজ নিখুঁত নয়, সে নিজেও পাপে মোড়া। তবুও সে জানে কিভাবে আপনজনদের জন্য লড়তে হয়। তার নিজের বলতে যা কিছু তা নিয়ে বাঁচানোর জন্য পুরো দুনিয়াকে সে উল্টে দিতে পারে। নিজের বলতে যদি কেউ একবার জায়গা পায় তার মনে, তবে সেই জন্য সে নিঃশেষ নিঃশ্বাস পর্যন্ত বাজিয়ে রাখতে পারে। নদী চুপচাপ নুরির পাশে বসে থাকে, তার হাতের তালুতে নুরির ছোট্ট আঙ্গুল রাখা। নীরবে শুধায়, মারে দাবি রাখিস না তুই। বিকেলে নরম আলোয় ঘরের প্রতিটি কোণায় মেখে আছে সোনালি ছায়া। জানালার পর্দা হেরে দুলছে। বাহিরে মন ছুঁয়ে যাওয়া এক টুকরো বাতাস, প্রকৃতির সবচেয়ে কোমল উপহার। এমন বাতাসের সামনে আধুনিক পৃথিবীর সব কৃত্রিমতা বড়ই তুচ্ছ লাগে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে চিচ্চা, পেছনে ফারাজ। চিচ্চার গাধে শাড়ির আঁচল ঝুলছে। ফারাজ কপাল কুঁচকে মন দিয়ে তাকে সাজাতে ব্যস্ত। এই নিয়ে চতুর্থবার। কখনো আঁচল পড়ে যাচ্ছে, কখনো পিন ঠিক মতো বসছে না, তবুও ফারাজ দমছে না। এমন মনোযোগে যেন শাড়ি নয়, কোনো প্রিয় শিল্পকর্ম সাজিয়ে তুলছে সে। চিচ্চা আয়নায় ফারাজের মুখ দেখে একটু হেসে ফেলল। ফারাজ তখন বলে উঠল, এই বউ, এই শাড়িটা ভালো না রে, বারবার খুলে যাচ্ছে। চিত্রা একচুল হেসে ওঠে, রক্তজোবার মতো দুষ্ট ভঙ্গি এনে বলে, আপনি ঠিক মতো পরাতে না পারলে তো শাড়ি কেন, সবই খুলে যাবে। ফারাজ এবার একদমে থেমে তার দিকে তাকায়, চোখে মুখে বিশ্রী অনুভূতি। সে ধীরে ধীরে চিত্রার চুল সরিয়ে নেয় একপাশে, মুচকি হেসে ফিসফিস করে বলে, এই বিবি যান, শাড়ি পরা লাগবে না, তোমাকে সবভাবেই আমার ভালো লাগে, কিছু পরলেও আর না পরলেও। হয়েছে, ছাড়ুন, আসলে পড়াতে পারছেন না তো তাই কথা আরো বলছেন। শেষবারের চেষ্টায় কষ্ট করে হলেও ফারাজ শাড়িটা ঠিকঠাক চিত্রার গায়ে পরিয়ে দেয়। নিঃশ্বাস ফেলে তাকায়, তারপর চুপচাপ বসে পড়ে চিত্রার পায়ের কাছে। নিচু হয়ে চিত্রার উড়ুর উপর তার দুটো পা তুলে নেয় নিজের হাতে, আলতা ছুঁয়ে দেয় নরম পায়ে, আদর করে একজোড়া সোনার নুপুর পরিয়ে দেয়। চিত্রা তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, তার চোখে বিস্ময়। এই মানুষটাকে সে ঘৃণা করত, যে ছিল একরোখা, সেও আজও এতটা কোমল। ফারাজ এবার চিত্রার হাতে মেহেদির টিউব তুলে নেয়, ধীরে ধীরে ভালোবাসা দিয়ে আঁকে। নকশাটা তেমন নিখুঁত না, এত বড় থেব্রো খেব্রো, তবুও চিত্রার চোখ সরে না। যখন ফারাজ তার তালুতে নিজের নামটা লিখে নেয়, তখন চিত্রা ফিসফিস করে জিজ্ঞেস করে, এবার কি ভালোবাসা দিয়ে মেরে ফেলবেন আমায়? ফারাজ কিছু বলে না, শুধু একটুখানি হাসে। সেই হাসিতে কোনো পুরুষালী উদ্যতা নেই, শুধু আছে একরাশ মায়া আর ভালোবাসা। বিকেলটা মেঘলা, হালকা নরম বাতাস বইছে, আকাশে রোদের বদলে ছায়া। কিন্তু সেই ছায়া মন ভার করা নয়, বরং এক ধরনের স্নিগ্ধ প্রশান্তি নিয়ে এসেছে চারপাশে। চিত্রা আর ফারাজ রিকশায় বের হয়, গাড়ি নয়, গাড়িতে উঠলে বমি করে। ফারাজ জানে এই বউটা বিলাসিতার চেয়ে সাধারণটাই বেশি ভালোবাসে। হুড়তোলা রিকশা ধীরে ধীরে চলতে থাকে এক ব্লক থেকে আই ব্লক ওয়ালটন বাড়ির দিকে। চিত্রা ফারাজের পাশের সিটে বসে আছে। ফারাজ তার হাতে চিত্রার হাতটাকে শক্ত করে জড়িয়ে আছে। শাড়ি আঁচল বাতাসে হালকা দুলছে, নুপুরের শব্দ মিলিয়ে যাচ্ছে রিকশার টুংটাং টিনে। ফারাজ একবার তাকিয়ে দেখে পাশে বসা মেয়েটাকে, চোখে তার আনন্দ, ঠোঁটে এক প্রশান্তি হাসি। এর চেয়ে বেশি কিছু চাই সে? ফারাজের মন বলে না, আর কিছুই চায় না। এই মুহূর্তটাই যদি চিরকাল থাকে সেটাই যথেষ্ট। সন্ধ্যার স্নিগ্ধ আবহে আকাশ জমে উঠেছে মেঘের বেলা, হালকা বাতাস বইছে চারপাশে। দিনের শেষে ক্লান্ত শহরটাকে একটু মেঘ ছুঁয়ে শান্ত করতে চাইছে। যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে আছে ফারাজ আর চিত্রা। ব্যস্ত সড়কে হুলস্থুল বেদ করে দুজন আলাদা একটা জগতে প্রবেশ করেছেন, যেই জগতে সবকিছু পেরিয়ে কেবল চিত্রা আর ফারাজের বসবাস। ভেতরে ঢুকতেই ফারাজ একটা আইসক্রিম কিনে দেয় চিত্রার হাতে। চিত্রা অবাক হয়ে তাকায় তার দিকে। এই মানুষটা না চাইতেই সব বুঝে যায় কি করে? সময় যত গড়াচ্ছে প্রতিনিয়তই তাকে চমকে দিচ্ছে, মাঝে মাঝে বিরক্ত করে, আর ঠিক পরক্ষণে মনের মতো কিছু করে বসে মন জয় করে নেয়। চিত্রা আইসক্রিমের দামের ট্যাগটা দেখে হঠাৎ হেসে উঠে বলে আরে, এই সামান্য একটা আইসক্রিমের এত দাম? ঢাকা শহর মানেই তো ডাকাতি, এই ঘুণে ধরা শহর টাকায় খায়। ফারাজ এক পলক চিত্রার দিকে তাকায়, ঠোঁটের কোণে মুচকি হাসি। সে চিত্রার কাঁধে হাত রেখে বলে, তোমার মুখের হাসির কাছে কোটি টাকার জিনিসও নেহাত সস্তা থেকে।
চিত্রা কিছু বলে না, চোখ নামিয়ে হাসে। সন্ধ্যার আলোয় তার মুখে অদ্ভুত কোমলতা ছড়িয়ে পড়ে, যেমনটা হয় কখনো ভিজে মাটির গন্ধে, কখনো প্রথম প্রেমের ছোঁয়ায়। এই শহর, এই মেঘলা সন্ধ্যা আর এই ভালোবাসা সব মিলিয়ে মুহূর্তটা ঠিক ছবির মতো হয়ে দাঁড়ায়। শপিং শেষ হলে ফারাজের মাথায় বাজ পড়ে। এত ব্যাগ, এত জিনিসপত্র। প্রথমে ভাবলো সব জিনিসই টেনে নিয়ে যাবে, কিন্তু পরক্ষণে উপলব্ধি করলো এই কাজ তার একার নয়। শেষে নিরুপায় হয়ে ফোন করে ডাকলো অব্রকে। তখন অব্র এসে দেখে যমুনা মলের সামনে ফারাজ দাঁড়িয়ে আছে, দুই হাতে গাদা গাদা ব্যাগ, মুখে অস্থির বিরক্তি, আর পাশে দাঁড়িয়ে মিষ্টি মুখে চিত্রা। সে থমকে যায়। চেনা মানুষ অচেনা আচরণ করলে যেমন হয় ঠিক তেমন। এটাই ফারাজ, সে স্বার্থপর একরোখা নিজের জগতে ডুবে থাকা লোকটা, নাকি এখন যা দেখছে সবই একটা ধোঁকা? আরে এই বাল কুদ্দুসের বাপ, ধর ভাই, আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। গাড়ি নিয়ে যমুনার পকেট গেটের সামনে এসে দাঁড়া। ফারাজ বিরক্ত গলায় বলল, আপনি কই যাবেন আবার? অব্র অবাক কণ্ঠে জিজ্ঞেস করে। রোমান্স করতে চুনোপুটি? তুই সিঙ্গেল, জোরে পুলে মর। ফারাজ চিত্রার হাত টেনে ধরে পকেট গেটের দিকে হাঁটা শুরু করে। চিত্রা অব্রকেও তাদের সঙ্গে আসার জন্য বলতে এগোতে গেলে ফারাজ হালকা টান দিয়ে চিত্রাকে নিজের বুকের কাছে টেনে নিয়ে বলে ওঠে, ছে বউ, ওই বেটা সিঙ্গেল। সিঙ্গেল মানুষ হলো পৃথিবীর বুকে বেঁচে থাকা মহামারীর মতো। ওদের সংস্পর্শে গেলে তুমিও দেখবে জুটিহীনা বিধবা হয়ে গিয়েছো। ওদের কাছে যেও না। আসো, আসো বউ, স্বামীর বুকে আসো। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চায়ের আড্ডায় এখনো ভিড় জমে আছে। চায়ের কাপে ভাসছে ধোঁয়া। সে ভিড় ঠেলে ফারাজ চিত্রার জন্য চা আনতে গেছে। এটা ভাবতেই যেন আশ্চর্য লাগে। চিত্রা গাড়ির সামনে দাঁড়িয়ে, অব্র পাশে। আকাশ এখনো গুমোট, যে কোনো মুহূর্তে আবার নামতে পারে বৃষ্টি। চিত্রার চোখ আটকে থাকে ফারাজের দিকে। দোকানের ভিড়ে ব্যস্ত সে, ভিড় মারিয়ে বউয়ের জন্য চা আনতে। সে দৃষ্টি সরায় না। চিত্রার ঠোঁট কাঁপে, মুখ থমথমে। সে আস্তে অব্রকে জিজ্ঞেস করে, যা আনতে বলেছিলাম আনা হয়েছে? জি। অব্র মাথা নাড়ে। সব তৈরি তো? হ্যাঁ। এক মুহূর্ত থেমে চিত্রা আবার বলে, আর ছুরিটা?